এই লাইনটা বলতে আমার বেশ অদ্ভুত লাগছে এবং আমার ধারণা আপনাদেরও শুনতে অদ্ভুত লাগবে। আপনারা জানেন বিজেপির প্রার্থী হয়েছেন এবারে তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এইবার প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে হামলা, ভাঙচুর, খুনের চেষ্টা, মহিলাদের সম্মানহানির মতো অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই সমস্ত অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাই অভিযোগ কারা করেছেন? অভিযোগ করেছেন হচ্ছে যে এসএসসি মামলায় যারা চাকরি হারিয়েছেন তাদের একাংশ মানুষ যারা তমলুকে আন্দোলন করছিলেন, অনশন করছিলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারাই এই অভিযোগ করেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপির আরও বেশ কিছু কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। তার মানে এখন বিষয়টা দাঁড়াচ্ছে প্রাক্তন বিচারপতি, যিনি কিছুদিন আগে পর্যন্ত এই ধরনের মামলা শুনতেন, তাকে এবার আদালতের দ্বারস্থ হতে হবে সুবিচার পাওয়ার আশায়। আমরা এই জায়গায় এলাম কি করে সেটা বোঝার জন্য কিন্তু আমাদের আরেকটু পেছন দিকে ফিরে তাকাতে হবে। দেখুন, নিয়োগ দুর্নীতির যে সমস্ত ঘটনা সামনে এসেছে এতদিন ধরে, তার মধ্যে অন্যতম মুখ নিঃসন্দেহে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই প্রথম যে এইরকম একটি অন্যতম মুখ তাকে হেনস্থা করা হলো তা কিন্তু নয়। কিছুদিন আগেই এইরকম আরেকটা ঘটনার কথা সামনে এসেছিল, যখন জানা যায় প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলা ছিল কলকাতা হাইকোর্টে। এবার সেই মামলার শুনানির সময় এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই এজলাসে শুনানিতে প্রাথমিকের ক্ষেত্রে ওএমআর শিটের কারচুপি করে কিভাবে দুর্নীতি করা হয়েছে সে সম্পর্কে সওয়াল করেন। এরপর তিনি যখন এজলাস থেকে বেরিয়ে যান শুনানি হওয়ার পর, এজলাসের বাইরেই প্রাথমিকের বিতর্কিত বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরেন, স্লোগান দিতে শুরু করেন। তাদের দাবি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্যই তারা চাকরি হারিয়েছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়ে নিয়েছেন। তো এই বিক্ষোভের মুখে দেখা যায় বিকাশবাবু কোনো কথা বলেননি, তিনি হেঁটে চলে যান সেখান থেকে এবং পুলিশ সঙ্গে সঙ্গে এসে বিক্ষোভকারীদের সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায়। অর্থাৎ একটা বড়সড় হেনস্থা, বড়সড় বিক্ষোভ এই বিতর্কিত চাকরি প্রাপকদের, সেখান থেকে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বেঁচে বেরিয়ে আসেন। তার কারণ হচ্ছে আদালত চত্বরে ঘটনাটা ঘটেছিল এবং অবশ্যই আদালত চত্বরে পুলিশ ছিল, তারা সঙ্গে সঙ্গে গোটা পরিস্থিতিকে সামলে নিয়েছে। এর ঠিক পরের দিন যে খবরটা সামনে আসে সেটা হচ্ছে যারা চাকরি হারিয়েছেন তাদের একাংশ আন্দোলন শুরু করবেন এবং তাদের তরফ থেকে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী আর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরাই দায়ী, এদের জন্যেই তারা চাকরিটা হারিয়েছেন এবং সেই জন্যেই তমলুক, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী হয়েছেন, সেই জায়গাটাকে তারা আন্দোলনের জায়গা হিসেবে বেছে নিয়েছেন। এবার জানা যায় যে এই আন্দোলন পরিচালনা করছে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেল। তারা দাবি করেন শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলির আঁতাতের জন্যই এই 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছেন। এইখানে একটা তথ্য আমি আপনাদের দিই, শুনলে হয়তো আপনারা অবাক হবেন বা আপনাদের মধ্যে অনেকেরই হয়তো মনে আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা বড়সড় আন্দোলন হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের আমাদের রাজ্যে কিছু বছর আগে, বিরাট বড় আন্দোলন এবং তোলপাড় পড়ে গিয়েছিল গোটা পশ্চিমবঙ্গে। একটি ঘটনায় যখন দেখা গিয়েছিল 5 জন শিক্ষিকা এই সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে রাজপথে দাঁড়িয়ে বিষ পান করেন এবং এই 5 জন শিক্ষিকা তারপরে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। শুধু তাই নয়, এই 5 জন শিক্ষিকাকে নিয়ে যিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তিনি হচ্ছেন আরেক শিক্ষক নেতা মইদুল ইসলাম। এই মইদুল ইসলাম কিন্তু তার আগে বহু বছর ধরে সরকার বিরোধী আন্দোলন করেছেন, সরকারের নানা বঞ্চনার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন, বেতন বৈষম্য সহ একাধিক ইস্যুতে আন্দোলন করেছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন। তিনি কিন্তু এই 5 জন শিক্ষিকা সহ আরো অনেকজনকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং দেখা যায় শাসক বিরোধী থেকে রাতারাতি তিনি হয়ে গেছেন একেবারে শাসক অনুগত। যে মইদুল ইসলামের ওপরে রাজরোষ নেমে এসেছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ জোর করে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে, অত্যাচার করা হয়েছে, ক্যামেরার সামনে তার চোখের জল, চিৎকার, চেঁচামেচি, কাকুতি মিনতি, একাধিক কাণ্ড কারখানা ঘটেছে। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং সঙ্গে সঙ্গে দেখা যায় তিনি শাসক অনুগত হয়ে গেছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য পুরস্কার স্বরূপ তিনি বেশ অনেক পদটদও পান। যেমন জানা যায় যে ক্রীড়া পরিষদের আহ্বায়ক এবং সহসভাপতি করা হয়েছে মইদুল ইসলামকে। তারই সঙ্গে যে মইদুল ইসলাম একদিন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে স্লোগান দিতেন, তিনি কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। এই মইদুল ইসলাম এই আন্দোলনের মধ্যে রয়েছেন, যে শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন, যারা আন্দোলন করছেন তমলুকে, সেখানে মইদুল ইসলাম রয়েছেন। এই মইদুল ইসলাম বলে ওঠেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে তো আমরা চাকরি খেকো বলেই জানতাম। বেশ,
এবার তমলুকে একটা জায়গায় এই তৃণমূল কংগ্রেস সমর্থিত চাকরিহারারা আন্দোলন চালাচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসের এই মইদুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন মিছিল করে, তার সঙ্গে শুভেন্দু অধিকারীও ছিলেন। এবার চাকরিহারাদের এই অবস্থান মঞ্চের কাছাকাছি যখন অভিজিৎ গাঙ্গুলির মিছিল এসে পৌঁছায়, তখনই জানা যায় যে ওই অবস্থান যারা করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তারা স্লোগান দিতে শুরু করেন। চোর চোর স্লোগান দেওয়া হয়। অভিজিৎ গাঙ্গুলি, শুভেন্দু অধিকারী দুজনকে উদ্দেশ্য করেই চোর চোর স্লোগান দেওয়া হয়। এরপরে ওই মিছিলের মধ্যে বিজেপির যে কর্মী সমর্থকরা ছিলেন তারাও উত্তেজিত হয়ে পড়েন, তারাও বচসায় জড়িয়ে পড়েন, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় এবং জানা যায় যে একে অপরের দিকে নাকি তারা জুতো নিয়ে পর্যন্ত ছুটে গেছেন। গোটা বিষয়টা, গোটা পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীকে সেই জায়গায় উপস্থিত হতে হয়। সেখান থেকেই আসে আজকের এই মামলা, যেখানে বলা হচ্ছে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। এই মইদুল ইসলাম বলছেন এখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ করছেন, অনশন করছেন, আমিও অনশন করছি। অভিজিৎ গাঙ্গুলির মিছিলের মধ্যে থেকে যেভাবে পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে তাতে আমরা অত্যন্ত ভীত। আমাদের প্রাণ সংশয়ের অবস্থা তৈরি হয়েছিল। পুলিশের সামনে আমাদের ওপর আক্রমণ করা হয়। এই ঘটনায় আমরা অভিযোগ দায়ের করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যদি খুব শিগগিরই কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আমরা গোটা রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলনে নামব। মানে পৃথিবীর অষ্টম আশ্চর্য পশ্চিমবঙ্গের জন্য আপনি রেখে দিন। প্রাক্তন বিচারপতি তিনি এখন বিজেপির প্রার্থী হয়েছেন। সেই বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে এখন জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। অর্থাৎ প্রাক্তন বিচারপতিকে এখন আদালতে যেতে হবে সুবিচার পাওয়ার জন্য। এবং যারা এই সমস্ত অভিযোগগুলো দায়ের করেছেন প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে, তার মধ্যে এমন একজন মানুষ রয়েছেন যিনি একটা সময় সরকার বিরোধী আন্দোলন করতেন, সরকার বিরোধী মুখ হিসেবে পরিচিত ছিলেন এবং এখন তিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলে তো রয়েছেন, একাধিক পদেও রয়েছেন, তিনি এখন তৃণমূলের হয়ে আন্দোলন করছেন। আপনার মনে যদি কৌতূহল জাগে আমরা এইরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম কি করে, আবার আপনাকে তাকাতে হবে সেই দিনটার দিকে যেদিন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি হারান। কারণ এসএসসি মামলায় আদালতের তরফ থেকে সেই রায় দেওয়া হয়েছিল, তাদের সকলের চাকরি বাতিল করা হলো। এবার এই রায়টা সামনে আসার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখা গেল তারা খুব দ্রুত কিন্তু তাদের পথ বদল করে নিয়েছে এবং তারা বলতে শুরু করেছে যে দেখো বিজেপির জন্যই কিন্তু চাকরিটা গেল, প্রাক্তন বিচারপতির সঙ্গে বিজেপির আঁতাত ছিল, বিজেপি কিন্তু চাকরি খেয়েছে, বিজেপির জন্যই তোমরা চাকরি হারিয়েছো। এবার এই যে তৃণমূল কংগ্রেস দুম করে তাদের স্ট্র্যাটেজি বদলে ফেললো এবং পুরো উল্টো দিকের কথা তারা বলতে শুরু করলো, মানে নিজেদের দুর্নীতির জন্য ইন দ্য ফার্স্ট প্লেস যে এত গ্যাঁড়াকল তৈরি হয়েছে সে সমস্ত কথা বাদ দিয়ে তারা যে মুহূর্তে এই স্ট্র্যাটেজি নিল যে বিজেপির জন্য চাকরি গেছে, সঙ্গে সঙ্গে এক তো তারা নিজেদের দুর্নীতি থেকে মুখ মুছে ফেলা এবং মানুষের নজর ঘোরানোর একটা চেষ্টা করতে শুরু করলো, তারই সঙ্গে রাজ্য বিজেপিও কিন্তু কিছুটা হলেও চাপে পড়লো। তার কারণ এতদিন ধরে পশ্চিমবঙ্গে এই যে দুর্নীতির যা কথাবার্তা উঠে এসেছে এবং যত আন্দোলন হয়েছে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত, সেখানে পুরোটাই ছিল শাসক বিরোধী ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাগ কিছুটা বিজেপির ওপরেও গিয়ে পড়লো এবং বিজেপি প্রথম থেকেই ওই যে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেওয়ার যে স্ট্র্যাটেজি গ্রহণ করেছিল, যে স্ট্যান্ডটা তারা নিয়েছিল যে এটাই ঠিক হয়েছে, সবাই অযোগ্য, সবাই ওখানে চাকরি হারিয়েছে, ভালো হয়েছে, এই স্ট্যান্ড থেকে কিন্তু বিজেপিকেও সরে আসতে হলো। আমি যেদিন পর্ব করেছিলাম এবং বলেছিলাম যে এর মধ্যে বেশ কিছু যোগ্য প্রার্থীও রয়েছেন, তাদের জন্যও একটা সমবেদনা থাকা দরকার, অনেকেই আমাকে যা গালাগালি দিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনি তো সব জেনে গেছেন, আপনিই বলে দিন কি করে আলাদা হবে, তাহলে আপনি চটি চাটা, আপনি যদি এতই জানেন তাহলে আপনি কেন কোর্টে গিয়ে বলে দিচ্ছেন না মোটেই ওখানে কোনো যোগ্য নেই, আসলে সবাই অযোগ্য। তারপর দেখা গেল যে বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চের উপর থেকে দাঁড়িয়ে বললেন যাদের চাকরি গেছে তাদের মধ্যে অযোগ্যরা থাকলেও বেশ কিছু সৎ ব্যক্তি রয়েছেন যাদের কাছে সব ডিগ্রি রয়েছে, যারা যোগ্য, তারাও সমস্যায় পড়েছেন, তাদের পাশে কিন্তু বিজেপির যে আইনের সেল তারা থাকবে, তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে এবং তাদের সহায়তা করা হবে। এমনকি নরেন্দ্র মোদী একথাও বললেন যে নির্বাচনের জন্য রাজ্য বিজেপির নেতৃত্ব যতই ব্যস্ত থাক না কেন তারা সময় বের করে এই কাজটা করবে, সৎ মানুষের পাশে বিজেপি সব সময় আছে, তাদের সব রকম সাহায্য করা হবে যারা যোগ্য।
এবার প্রধানমন্ত্রীকে তো আর বলা যাচ্ছে না আপনি চটি চাটা, আপনি কি করে জানলেন ওখানে যোগ্য আছে? আসলে ওখানে সবাই অযোগ্য, আপনি কি করে বলছেন যে যোগ্য আছে, তাদের আবার বিজেপি সাহায্যও করবে? এগুলো তো প্রধানমন্ত্রীকে বলা যাচ্ছে না। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিজেপির তরফ থেকে অলরেডি ঘোষণা করা হয়েছে একটা পোর্টালের কথা, যেখানে যারা যোগ্য, যাদের কাছে ডিগ্রি আছে, তারা কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন এবং তাদের বিজেপি সব রকম সাহায্য করবে, আইনি সহায়তা দেবে। সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি লড়াই করতে হয় তাহলে আইনি খরচও কিন্তু বিজেপি বহন করবে, সে কথা জানানো হয়েছে প্রেস কনফারেন্স করে বঙ্গ বিজেপির তরফ থেকে। এদিকে এই নিয়ে মমতা শুভেন্দু তরজা ক্রমাগতই বাড়ছিল। একদিকে শুভেন্দু অধিকারী বলেন, যাদেরকে টাকা দিয়েছিলে তাদের গিয়ে জিজ্ঞেস করো, মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও করো তোমরা গিয়ে, তারাই দায়ী এর জন্য। আবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে, তুমি রায় বেরোনোর 48 ঘন্টা আগে জানলে কি করে যে কি রায় আসবে, কি করে বললে ধামাকা হবে? তাহলে তুমি কি গিয়ে রায়টা লিখে দিয়েছিলে? বিজেপির পার্টি অফিস থেকে লিখে দেওয়া হয়েছিল? বিচারালয়টা তো এখন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবং তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একই নিঃশ্বাসে শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নিশানা করলেন এবং তিনি বললেন যে আপনি বিচারপতি হয়েছিলেন, আপনি বিচারপতি হিসেবে কলঙ্ক, আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচারপতি থাকাকালীন বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন, সে কথা আপনি নিজেই পরে বলেছেন, আপনি আবার আমাকে পদত্যাগ করতে বলছেন? আমি পদত্যাগ করার আগে আপনি বরং দেহত্যাগ করুন, আপনি নিজের লজ্জা আগে ঢাকুন। তো এইভাবে পারদ আস্তে আস্তে কিন্তু চড়ছিল দুদিক থেকেই। তারপরে জানা যায় যে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে একাংশ আন্দোলন করবেন, তৃণমূল কংগ্রেস সেই আন্দোলনকে লিড করবে এবং তমলুককে তারা আন্দোলনের জায়গা হিসেবে বেছে নিয়েছেন। সেখান থেকেই ওই মনোনয়নের দিন মিছিলের সঙ্গে এই আন্দোলনকারীদের একটা বচসা বাঁধে, সেখান থেকে একটা হাতাহাতির পরিস্থিতি, জুতো নিয়ে ছুটে যাওয়া, এবং তারপর দেখা যায় প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুনের চেষ্টা, এমনকি মহিলাদের সম্মানহানির অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে বিজেপির তরফ থেকে কি কাউন্টার ন্যারেটিভ সামনে রাখা হয়। যদিও অভিজিৎ গাঙ্গুলি অলরেডি বলেছেন যে ওই তমলুকে যারা অবস্থান বিক্ষোভ করছেন তারা তৃণমূলের সাজানো লোক। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে আমি তো 2022-এ আদালতে বসে থেকে বলছি যে দুর্নীতি হয়েছে, ওদেরই লোক কুণাল ঘোষ তো বলেছেন 2021 থেকে দুর্নীতি চলছে। যাই হোক, এই যে সমস্ত মামলা টামলা হয়েছে, এই যে অভিযোগ দায়ের করা হয়েছে, এই নিয়ে বিজেপি কি মন্তব্য করে সেটা দেখার বিষয়। আর এসএসসির মামলা যদি বলেন তাহলে সেটা তো আপাতত সুপ্রিম কোর্টে গেছে, এই নিয়ে একটা শুনানিও রয়েছে আগামীকাল সুপ্রিম কোর্টে। এবং এই যে এসএসসিও আবার এখন কিন্তু সম্পূর্ণ ঘুরে গেছে এবং এসএসসি চেয়ারম্যান এখন বলছেন যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। তো এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিছু বলা হয় কিনা বা কি মন্তব্য থাকে সেটাও অবশ্যই দেখার বিষয়। আর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে নানা রকম অভিযোগ, সে কথা যদি বলেন তাহলে এই মুহূর্তে তাকে এই সমস্ত কিছু থেকে বাঁচাতে পারবে একমাত্র রাজনীতি, কারণ বিচারের বাণী আস্তে আস্তে নির্বাচন ফুরিয়ে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।